এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসি রিলেটেড একটি ম্যাথের উপর প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, কারণ কি সামনে পরীক্ষা রয়েছে, তাই কি টাইপের কোশ্চেন আসতে পারে সেই রিলেটেড অঙ্ক এখানে দেওয়া রয়েছে। প্রথম অঙ্ক সরল সুদের রিলেটেড। বলছে সরল সুদের বার্ষিক হার 11% থেকে বেড়ে 17.1/2% হলে একজন ব্যক্তির বার্ষিক আয় এত টাকা বাড়ে, তবে বিনিয়োগকৃত আসলের পরিমাণ কত? তার মানে কি, এটা সিম্পল ইন্টারেস্ট রিলেটেড অঙ্ক। বলছে ইন্টারেস্টটা, সুদের হারটা 11% থেকে 17.1/2% হলো, এতে তার আয়টা এতটা বৃদ্ধি পেল, তাহলে প্রিন্সিপালটা কত ছিল, মানে আসল তার কত ছিল সেটাই বের করতে বলেছে। আমি ধরলাম তার আসল ছিল কত, 100 টাকা, আর বার্ষিক বলেছে এক বছরের ক্ষেত্রেই, তাহলে কতটা বাড়লো, তাহলে 17/1/2 বেড়ে হয়েছে, আর ইনিশিয়াল ছিল 11%, তাহলে পার্সেন্টেজে কতটা বাড়লো বিয়োগ করে নেই। 17 থেকে 11 গেলে 6, 6/1/2, তাই 6 দোকানে 12, একে কত 13/2%, এত বৃদ্ধি পেল। এই বৃদ্ধি পেয়ে হয়েছে কত, এই বৃদ্ধিটাই হলো আমাদের 1071.20। তাহলে 1% ভ্যালু আমরা পাবো 1071.20, তাহলে উপরে যাবে 2 আর নিচে আসবে 13। যেহেতু প্রিন্সিপাল আমরা কত ধরেছিলাম 100, তাহলে 100 ভ্যালু আমাকে বের করতে হবে। 100 ভ্যালু বের করলে কত হবে, 100 দিয়ে গুণ, এটাই আমাদের প্রিন্সিপাল। যেহেতু 100 আমি প্রিন্সিপাল ধরেছিলাম, তাহলে 100 ভ্যালু বের করলেই আমাদের এখান থেকে প্রিন্সিপাল বেরিয়ে যাবে। তার মানে একে আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে। 13, তাহলে এই 100টা আমি কেটে দিচ্ছি ক্যালকুলেশনের সুবিধার জন্য, জায়গা পাবো। তাহলে দেখো 13 দিয়ে যদি কাটাকাটি করে নিচে আসবে আমাদের 100, কেটে দিলাম। এবার 13 দিয়ে কাটাকাটি করো, 8 13 104, তাহলে 103 থেকে 4 গেলে 3, 31, 13 দোকানে 26, 5 52, 4 13 52, আর একটা শূন্য। আশা করি বোঝা গেল। তাহলে এখানে কি 2 দিয়ে কি গুণ করতে হবে এখন, তাই 2 0 0, 4 দোকানে 8, 2 দোকানে 4, 8 দোকানে 16, তাহলে 16,480 হবে আমাদের সঠিক উত্তর। অপশন এ, এখানে কিন্তু 2 রয়েছে একটা, এটা লক্ষ্য করবে। একটি রাশির ওপর 2 বছর, এটা বছর হবে, চক্রবৃদ্ধি সুদ হলো এত টাকা। একই সময়ের জন্য সরল সুদ 800 টাকা, তবে 3 বছরের জন্য দুই প্রকার সুদের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 3 বছরের ক্ষেত্রে, 2 বছরের ক্ষেত্রে নয়। তাহলে 2 বছরের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ হলো 832 টাকা, আর 2 বছরের সরল সুদ দেওয়া রয়েছে 800 টাকা। তাহলে এই টাইপের অঙ্ক করতে দিলে প্রথমে আমাকে এখান থেকে বের করতে হবে রেট অফ ইন্টারেস্ট কত ছিল, সেটাই আগে আমাকে এখান থেকে বের করে নিতে হবে, তাহলেই অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে। তাহলে দেখো 2 বছরের কম্পাউন্ড 432 টাকা, 2 বছরের সিম্পল ইন্টারেস্ট 800 টাকা। তাহলে এখান থেকে দেখো 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট এত, তাহলে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট আমরা বের করে নিই। 1 বছর সিম্পল ইন্টারেস্ট হবে কত, 800 কে 2 দিয়ে ভাগ, 400 টাকা। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের সময় আমরা কি জানি, ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট, তাহলে 2 বছরের ক্ষেত্রে 2 বার লিখে নিলাম। তাহলে প্রথম বছরের ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্টই হয় 400, তারপরে কি হয় ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট, তাহলে 400 তো হবেই, 400 400 800 গেল, আর বাকি থাকবে কত, টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের 432, তাহলে 400 800 চলেই গেল সিম্পল ইন্টারেস্ট থেকে, তাহলে বাকি থাকবে 32, তাহলে এটি হবে 32। তার মানে এই কন্ডিশন এখান থেকে বুঝতে পারলাম এই 400 800 হলো আমাদের সিম্পল ইন্টারেস্ট 2 বছরের ক্ষেত্রে, আর গোটাটা যদি যোগ করি 400 800 আর 32 যোগ করলে হবে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা এখান থেকে পেলাম 832, যেটা ছিল কম্পাউন্ড ইন্টারেস্টকে ভেঙে ভেঙে আমি তোমাদের বুঝিয়ে দিলাম কি করে হলো। আর এই যে 400 800 রয়েছে, এটা হলো সিম্পল ইন্টারেস্ট। এটা বের করার উদ্দেশ্য কি, এখান থেকেই আমি রেট অফ ইন্টারেস্ট বের করবো। এখানে যে 400 থেকে 32 হলো, নিশ্চয়ই এখানে রেট অফ ইন্টারেস্ট লুকিয়ে রয়েছে, 400 এর উপর কত কিছু পার্সেন্ট ইন্টারেস্ট দেওয়া হয়েছে, তার ফলেই আমি 32 পেয়েছি। তাই এখান থেকে আমি রেট অফ ইন্টারেস্টটা বের করে নেব। তাহলে 32/400 ইন্টু 100, রেট অফ ইন্টারেস্ট আমাদের বের হলো কত, 4 8 32, 8% হলো আমাদের রেট অফ ইন্টারেস্ট। এখন বলছে 3 বছরের ক্ষেত্রে 2 বছর চক্র সুদের পার্থক্য কত হবে। এইখান থেকেই আমি 3 বছরের অঙ্ক তোমাদের করে দেখাবো ব্যাপারটা। এটা আমি একটু মুছে দিচ্ছি, ভালো করে বুঝবে। তাহলে 2 বছরের ক্ষেত্রে গেল, আর 3 বছরের ক্ষেত্রে কি হবে, এই 400 তো এখানে বসবেই, আবার দেখো এখানে 32 বসবে, কারণ কি 400 এর উপর কিছু পরিমাণ ইন্টারেস্ট ছিল, মানে 8%, 400 এর উপর 8% করার পর 32, আবার এই 400 এর উপর 8% করার পর 32, আবার এই 32 এর উপর 8% করতে হবে, এটা একটু মুছে দিচ্ছি।
32 উপর 8% করলে আমরা পাবো 8 দোকানে 16 6 3 আর 24 25 256 নিচে 100। তাহলে আলটিমেটলি 2.56 2.56। এখন আমাকে বলছে 3 বছরের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট, 3 বছরের জন্য 2 বছরে 2 প্রকার সুদের মধ্যে পার্থক্য কত। তাহলে এই পার্টটা তোমাদের প্রয়োজনে বোঝানো হয়েছিল, এই পার্টটা কি হবে, সিম্পল 3 বছরের ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট 3 4 12 120, দেখো মিলে গেছে। এই যে টোটালটা যদি আমরা নেই তাহলে 3 বছরের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট, যে গোলটা এটা 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা 3 বছরের সিম্পল ইন্টারেস্ট। তাহলে এই যে মাঝখানে গ্যাপটুক পড়ে রইলো যে 32টা 32 আর 2.56, তাহলে এটাই হলো আসলে কি ডিফারেন্সটা কম্পাউন্ড আর সিম্পলের মধ্যে। আর গোটাটা নিয়েই তো কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের কি গোটাটা, আর সিম্পলি যে বাক্সেরটা এর থেকে যদি বিয়োগ করি ফাঁকা যেগুলো পড়ে থাকবে সেটাই আমাদের ডিফারেন্সটা, এটাই আমাকে বের করতে বলছে। এর ডিফারেন্স কত হবে, 32 তিনটা রয়েছে, তাহলে 3 দোকানে 6 3 তিরিখে 9 96 আর 2.56 98.56, এটাই হলো ডিফারেন্স, কম্পাউন্ড মাইনাস সিম্পল। অপশন এ। একটি নৈশভোজ প্রতি দুজন অতিথি এক বাটি ভাত ব্যবহার করে, প্রতি 3 জন অতিথি এক বাটি ডাল ব্যবহার করে, প্রতি 4 জন অতিথি এক বাটি দই ব্যবহার করে, তাহলে মোট 65টি বাটি আছে, তাই ভোজে উপস্থিত অতিথির সংখ্যা কত। আমি ধরলাম প্রতি অতিথির সংখ্যা 1 জন, প্রতি দুজনের মধ্যে ভাত খায় রাইস 1 বাটি, তাহলে একজনের মধ্যে 1/2 বাটি গেল। তারপরে গেল প্রতি 3 জন অতিথি এক ডাল, এবার ডালের হিসাব করব আমরা। ডাল কি বলেছে, 3 জনের মধ্যে একজন, এই যে 3 জনের মধ্যে 1 বাটি ডাল, একজনের মধ্যে 1/3 বাটি ডাল গেল। প্রতি 4 জনের দই, এবার দইয়ের হিসাব আসো, দই 4 জনের মধ্যে 1 বাটি দই, একের মধ্যে 1/4 বাটি দই। আমি কি ধরলাম, টোটাল বাটি কত ছিল x, তার মানে ডাল কতটুকু হয়েছে, রাইস কতটুকু হয়েছে সব বের করে নিই, তাই রাইসের হবে x/2 প্লাস ডাল হবে সেরকম ভাবেই x/3 প্লাস দই হবে x/4। তাহলে এটা আমি কি বের করলাম, টোটাল বাটির সংখ্যা, টোটাল বাটি দেওয়া ছিল 65 আর x মানে ভোজে উপস্থিত লোকের সংখ্যা। তাহলে এখান থেকে আমরা এলসিএম করে দাও, তাহলে কত হবে 2 3 4 12, তাহলে 6x প্লাস 3 4 12x প্লাস 3x ইকুয়াল টু 65। তাহলে 6 4 10 3 13x বাই 12 ইজ ইকুয়াল টু 65, 5 13 65, তাহলে x এর ভ্যালু আমরা পাবো 5 12 60, এটাই হবে সঠিক উত্তর। ভোজে কতজন উপস্থিত ছিলেন, 60 জন, অপশন ডি। আকবর, বীরবল, চাণক্য একটি ব্যবসায় অংশীদারি, একটি বিজনেসে বছরে আকবরের লাভের 1/3 অংশ পান, বীরবল লাভের 1/4 পান, চাণক্য বাকি 5000 টাকা পান, তাহলে আকবর কত টাকা পেয়েছে। তাহলে এই টাইপের অঙ্ক দিলে প্রথমে 3 জনের মূলধনের অনুপাত বের করব। মূলধনের অনুপাত এখানে সবার টাকা সমান সময়ের জন্য নিয়োজিত হয়েছিল, মূলধনের অনুপাতটাই হবে এখানে লভ্যাংশের অনুপাত, এই হলো অঙ্ক। কে কে রয়েছে, আকবর, বীরবল আর চাণক্য। তাহলে একটি ব্যবসায় বছরে আকবর লাভের 1/3 অংশ, লাভ আমি জানি না, মনে করো 1 অংশ লাভ, লাভের 1/3 অংশ আকবর গেল। বীরবল লাভের 1/4 অংশ, বীরবল 1/4, টোটাল লাভ আমি ধরেছিলাম 1 অংশ, তাহলে বাকি যে চাণক্য তাহলে কত পাবে, তাহলে 1 মাইনাস এই দুটো যোগফল, তাহলে 3 4 12 4 3 7 7/12। এখান থেকে 3 জনের লাভ্যাংশের রেশিও আমরা বের করে দেব। এখানে মূলধনের অনুপাত ইজ ইকুয়াল টু লাভ্যাংশ অনুপাত, যেহেতু প্রত্যেকের টাকা সমান সময়ের জন্য নিয়োজিত হয়েছে, 1/3 ইজ টু 1/4 ইজ টু, তাহলে 5/12। সিম্পল ফিগারে নিয়ে আসার জন্য সবগুলোকে 12 দিয়ে গুণ করে দাও, 3 4 12 3 4 12 5। তাহলে কার মান, চাণক্য কত টাকা পায়, 5000 টাকা, চাণক্য এই 5, এই 5 এর ভ্যালু 5000, তাহলে একের ভ্যালু আমরা পাবো কত, 1000, তার মানে একে যদি 1000 দিয়ে গুণ করি তাহলে 5000 আসবে। কার মান বের করতে বলছে, আকবর কত টাকা, আকবরের ভ্যালু 4, তাহলে 4 কে আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে, 4000 হবে সঠিক উত্তর, অপশন সি। চক্রবৃদ্ধি সুদে একটি রাশি 3 বছরে এত টাকায়, 6 বছরে এত টাকায়, রাশিটির পরিমাণ কত, পি এর মান বের করতে বলেছে। তাহলে আমরা কি জানি ফর্মুলা, অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। তাহলে ফার্স্ট কন্ডিশনে কি বলেছে,
এত টাকায় পূর্ণ, তাহলে এর জায়গায় বসবে 1 4টা শূন্য, আর পি এর মান পি ফিক্সড, তাহলে 1 প্লাস আরটা এখানে আরই থাক। 3 বছরের ক্ষেত্রে 1 নম্বর কেস। তারপরে কি বলছে 6 বছরে এত টাকা হয়, তার মানে 6 বছরের ক্ষেত্রে 2 1 2 3 4 পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 6। এই দুটোর পাওয়ার আমাকে সমান করতে হবে। সমান করার জন্য কি করতে হবে, এই প্রথমটাকে স্কোয়ার করতে হবে। তাহলে স্কোয়ার যদি আমরা করি, তার মানে 1 1 2 3 4 তার স্কোয়ার, এখানে হবে পি স্কোয়ার, আর এর স্কোয়ার করলে 6 এসে যাবে, এই জন্য স্কোয়ার করলাম, দেখো দুটো সেম আনার জন্য। এই যে 6, একে নাম দাও 1, একে দিলাম নাম্বার 2। তাহলে 1/2 করো, তাহলেই অঙ্ক মিলবে। 1/2 করি, তাহলে উপরে 1 4টা শূন্য ইন্টু 1 4টা শূন্য স্কোয়ার আসে বলে দুবার লিখতে পারি, আর নিচে 2 1 2 3 4, তাহলে ভাগ করে বলে পিপি কেটে যাবে, তাহলে পি স্কোয়ার ওয়াই যে এটা কাটা, তাহলে দুটো পি থেকে একটা পি চলে যাবে ভাগ করার জন্য, তাহলে একটা পি থাকবে। এই পি এর মানই তো বের করতে বলেছে। 1 2 3 4 1 2 3 4 2 দিয়ে কাটো 5 1 2 3, তাহলে পি এর মান আমরা পেলাম 5000। অপশন বি। অরুণ ও সুরেশের বর্তমান বয়সে যথাক্রমে এত এবং এত, 8 বছর আগে সুরেশ ও অরুণের বয়সের অনুপাত কত ছিল? অরুণ আর সুরেশ তাদের বয়সের অনুপাত দেওয়া রয়েছে 24:36, তাহলে 8 বছর আগে, তাহলে এর থেকে 8 আমাকে বিয়োগ করতে হবে, এর থেকে 8 বিয়োগ করতে হবে। 24-এর থেকে যদি 8 বিয়োগ করি আমরা 16, 36 থেকে 8 বিয়োগ করলে হবে 28। এবার কাটাকাটি করে দাও, 4 4 16, 4 7 28। কিন্তু আমাকে বলছে সুরেশ আর অরুণের, সুরেশটাকে আগে লিখতে বলছে, অরুণকে পেছনে দিতে বলেছে, তাহলে 7:4। অপশন সি। একটি পাত্র এ দ্বারা 8 মিনিটে এবং কল বি দ্বারা 10 মিনিটে পূর্ণ হয় যেতে পারে, এবং তৃতীয় কল সি 4 মিনিটের মধ্যে খালি করতে পারে। যদি পাত্রটি অর্ধেক পূর্ণ থাকে এবং তখন যদি সমস্ত কল একই সাথে খোলা হয়, তাহলে নিচের কোনটি সত্য হবে, তা আমাকে বের করতে হবে, কোনটা সঠিক উত্তর। তাহলে এ পাইপ 8 মিনিটে পূর্ণ করে, বি পাইপ 10 মিনিটে পূর্ণ করে, তৃতীয় একটি পাইপ সি 4 মিনিটের মধ্যে খালি করে, তৃতীয় একটি পাইপ সি কলটি 4 মিনিটের মধ্যে খালি করে। যদি পাত্রটি অর্ধেক ভর্তি থাকে, তখন সমস্ত কল একই সঙ্গে খোলা হলে কখন মানে পূর্ণ হবে বা খালি হবে সেটা বের করতে বলেছে। তাহলে এখান থেকে আমি লসাগু করবো, টোটাল ইউনিট কাজ আমাদের পাবো 40, লসাগু করলে 5 8 40 এফিসিয়েন্সি, প্রথমটা 4 10 40 গেল, পরেরটা 4 10 40, পরেরটা কি করে খালি করে। তাহলে আলটিমেটলি টোটাল এফিসিয়েন্সি কত, দুটো ভর্তি করলো 5 4 9 আর 10 খালি করে দেয়, মানে 10-এর থেকে 5 4 9, তাহলে -10 + 9, তাহলে এফিসিয়েন্সি আমরা পেলাম কত, -1 হলো এফিসিয়েন্সি। তার মানে -1 আসার অর্থ খালি করবে, এটুকু কনফার্ম। তাহলে খালি করতে কত টাইম লাগবে সেটা আমাকে বের করতে হবে। যখন 3 3 হলো একসঙ্গে কাজ করবে, টোটাল ইউনিট কাজ আমাদের হলো 40, তাকে টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ, টোটাল এফিসিয়েন্সি -1, তাহলে -40, -40 হতো মানে কি 40 মিনিটের মধ্যে পাত্রটি খালি হবে। অপশন সি। ছেলে, মা, বাবা এবং ঠাকুরদার বর্তমান বয়সের অনুপাত এত, ছেলে এবং মেয়ের বর্তমান গড় বয়স 27 বছর, তাহলে 7 বছর পর মায়ের বয়স কত হবে? তাহলে বয়, মাদার, বাবা ফাদার এবং গ্র্যান্ডফাদার, এদের অনুপাত দেওয়া রয়েছে 2 7 8 12। এখন বলছে ছেলে এবং মায়ের বর্তমানে গড় বয়স, ছেলে এবং মা এই যে দুজনকে নিতে হবে, গড় বয়স বের করো, 7 আর 2 9 অনুপাত হিসাবে গেল, আর গড় মানে কি দুটো জন, 2 দিয়ে ভাগ করবো যেহেতু দুজন ব্যক্তি। তাহলে এদের গড় বয়স কত দেওয়া রয়েছে 27, তাহলে 1 এর ভ্যালু আমরা কত পাবো 3 নং 27, তাহলে 1/2 এর ভ্যালু 3, তাহলে 1 এর ভ্যালু হবে 3 দোকানে 6। এখন কার মান বের করতে, 7 বছর পর মায়ের বয়স কত, তাহলে মার বর্তমান বয়স বের করে নি, তাহলে 1 এর ভ্যালু 6, তাহলে 7 এর ভ্যালু 6 7 42। এখন বলছে 7 বছর পর, তাহলে এর সঙ্গে আমাকে 7 আরো অ্যাড করে দিতে হবে, 49। অপশন বি। কট আলফা, সরি এটা কট α/2 tan আলফা -1 2 tan আলফার সেন্টারের মান কত হবে? এই টাইপের অঙ্ক সবচেয়ে বেস্ট হয়ে গেল ভ্যালু প্রিডিকশন। তাহলে আলফার জায়গায় এমন একটি মান পুট করো, যে মান পুট করবো, এমন একটা মান পুট করে কিছু একটা মান বেরোবে, সেই মান দিয়ে দেখবো কোনটাকে অপশনের মধ্যে স্যাটিসফ্যাকশন করবে, সেটাই হবে অ্যান্সার। আমি এখানে মনে করি আলফার মান 60 ডিগ্রি ধরবো।
তাহলে আলফার মান 60 ডিগ্রি, তাহলে কট 60 আলফা বাই 2, তাহলে 60 কে 2 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি, তাহলে কট 30 ডিগ্রি। আশা করি বোঝা গেল। কট 30 ডিগ্রি, তাহলে ট্যান আলফা মানে ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি -1, একটু কমপ্লিট। তাহলে কি গুণে আসে 2 মাইনাস ট্যান আলফা মানে ট্যান 60 ডিগ্রি আর সাইন 120 ডিগ্রি, কট 30 ডিগ্রি আর ট্যান 60 ডিগ্রির মান √3। আশা করি বোঝা গেল। ট্যান 60 ডিগ্রির মান √3 আর কট 30 ডিগ্রির মান কত হবে? √3। দেখো ট্যান 30 ডিগ্রির মান কত? ট্যান 30 ডিগ্রির মান হলো 1/√3। ট্যানের উল্টা আমরা জানি কট, তাহলে কট 30 ডিগ্রির মান হবে √3। আশা করি বোঝা গেল। -1, তাহলে এখানে করো 2, ট্যান 60 ডিগ্রির মান হলো √3 আর সাইন 120 ডিগ্রির মান √3/2, তাহলে √3 কি 3 -1, তাহলে 2 মাইনাস √3 কত 3/2, তাহলে 3 থেকে 1 গেলে 2, 2 দোকানে 4, 4 থেকে 3 গেলে 1, 1/2, কাটাকাটি করো 1। এখন দেখতে হবে কোন অপশনে এই মানটা বসালে পরে আলফার জায়গায় 60 ডিগ্রি বসালে পরে অ্যান্সার আমাদের 1 আসে। একটু লক্ষ্য করলে বোঝা যাচ্ছে কোনটা cos আলফা হবে, 2 cos আলফা। কেন 2 cos আলফা, আর cos 60 ডিগ্রির মান আমরা কি জানি হাফ, বাস কাটাকাটি করো 1, তাহলে কোনটাতে স্যাটিসফ্যাকশন করলো 2 cos আলফা। তাহলে অপশন সি, বাকিগুলো চেক করার দরকার নেই, চেক করে দেখতে পারো কোনটাতে 1 আসবে। তাহলে 455 সংখ্যাটিকে 4:3 অনুপাতে ভাগ করলে 455 দুটি অংশ যথাক্রমে কি হবে? 455 দুটি অনুপাতে ভাগ করে, দুটো অনুপাতে 4:3, তাই টোটাল কত হবে? 4 3 7। আমি বলতে পারি টোটালের মানই 455। তাহলে একের ভ্যালু হবে 6 7 42, 3 35, 5 7 35, তাহলে প্রত্যেকটার মান বের করা যায়। 4 এর ভ্যালু হবে 4 5 20 0, 4 6 24 একে 25 গেল। আর 3 এর ভ্যালু হবে 3 5 15 5, 3 6 18 একে 19, তাহলে 250 আর 195। 250 দেখি 250 একটু চেক করে নাও। 4 3 7, 6 7 42, 3 35 45 এবং 4 দিয়ে গুণ করো। 4 5 20 0, একটু ভুল হয়ে গিয়েছে। 4 5 20 0, 4 6 24 আর 2 26, 260 আর 195, অপশন এ। দুটি গাড়ি এ ও বি যথাক্রমে এবং পি কিউ যথাক্রমে এত কিলোমিটার গড় গতিতে চলছে। যদি এ সম্পূর্ণ যাত্রার জন্য বি এর চেয়ে আধ ঘন্টা বেশি সময় নেয়, তাহলে পি ও কিউর মধ্যে ডিস্টেন্স কত আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে পি ও দুটো গাড়ি রয়েছে, একটা গাড়ি পি থেকে দুটি পি এবং কিউ থেকে এত কিলোমিটার যাচ্ছে, ঠিক আছে, পি থেকে কিউতে যাচ্ছে। তাহলে এর গতিবেগ হলো 75 কিলোমিটার পার আওয়ার আর বির গতিবেগ হলো 90 কিলোমিটার পার আওয়ার। এই ক্ষেত্রে তো ডিস্টেন্সটা ফিক্স। যখন ডিস্টেন্সটা ফিক্স থাকে তখন আমরা জানি কি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। স্পিডের সঙ্গে ডিস্টেন্সের টাইমের ব্যস্ত সম্পর্ক, যখন ডিস্টেন্সটা ফিক্স থাকে, দূরত্ব তো এখানে ফিক্স, তাহলে স্পিডের সঙ্গে টাইমের কি সম্পর্ক হবে এখানে? ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক স্পিডের প্রথমটার স্পিড কত? এ আর বি, প্রথমটার হলো 75 আর পরেরটার হলো 90। তাহলে আমরা এখানে ছোট করে নেই, এটা স্পিডের অনুপাত। ছোট করে তাহলে কি যায় 15 দিয়ে যাচ্ছে, দেখো 5 15 75, 6 15 90, এটা অনুপাত আকারে। তাহলে স্পিডের সাথে টাইমের ব্যস্ত সম্পর্ক তাহলে উল্টে যাবে, 6:5। এখন কি বলছে একটার চেয়ে একটা আধ ঘন্টা বেশি সময় নেয়, তাহলে এই টাইমের গ্যাপটাই হলো আধ ঘন্টা। তাহলে একের ভ্যালু আমি বলবো হাফ, যে কোনো একটার ভ্যালু আমরা বের করলাম, মনে করি আমি 6 এর ভ্যালুটাই বের করি, টাইমটা এখানে বের হবে। তাহলে 6 এর ভ্যালু তাহলে কত হবে? 6/2, তার মানে 3 ঘন্টা। 3 ঘন্টা টাইম কত পেলাম এখান থেকে আমরা? 3 ঘন্টা। কার সাহায্যে বের করলাম? এর সাহায্যে। এর গতিবেগ কত ছিল সেটাকে নিতে হবে, ইনিশিয়ালটা 75 কিলোমিটার পার, 75 ইন্টু 3 ডিস্টেন্স, 75 ইন্টু 3 ডিস্টেন্স ইকুয়াল টু কি স্পিড ইন্টু টাইম, সেটাই করলাম। 3 5 15 5, 3 7 21 একে 5, 225 কিলোমিটার, অপশন সি। প্রথম 10টি প্রাকৃতিক জোড় সংখ্যার গড় কত? প্রথম 10টি জোড় সংখ্যার গড় হবে তার থেকে একটা বেশি। প্রথম বলছে 10 তার সাথে 1 যোগ করে, শর্টকাট একদম। পরটা একটা সিম্পলিফিকেশন হবে, পৌনির থেকে দেওয়া রয়েছে। তাহলে কি দেওয়া রয়েছে? 3 প্লাস
√3 এটা কিন্তু তোমরা এইভাবে দেখবে, এটা কিন্তু এটা ব্র্যাকেট দিয়ে নাও, তাহলে আর কনফিউশন হবে না কোনো। এটা ছিল 1/3 মাইনাস √3 প্লাস 1/3 প্লাস √3। এবার তোমাদের ক্যালকুলেশন করতে হবে। 3 প্লাস √3 থাক, এখানে কিছু করার নেই, পরেরটাতে আমি কোঅর্ডিনেশন করবো। তাহলে উপর নিচে মাইনাস রয়েছে, প্লাস দিয়ে গুণ করবো, 3 প্লাস √3 দিয়ে উপর নিচে গুণ করবো, তাহলে উপরে যাবে 3 প্লাস √3, আর নিচে যদি 3 প্লাস √3 দিয়ে গুণ করে, দেখো প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলা করবো, 3 তিরিক্ষে 9 আর √3 স্কোয়ার 3। একই রকম ভাবে একেও আমরা উপর নিচে এবার কি করবো, প্লাস রয়েছে তার উল্টো দিয়ে গুণ করবো, 3 মাইনাস √3, নিচেও তার মানে 3 মাইনাস √3 দিয়ে গুণ করতে হবে, তখন আবার কি a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলা করবে নিচে, কেউ দেখো 3 মাইনাস √3 উপর নিচে গুণ করলাম, এই যে এই কেসটা আমি বলছি। নিচে দুটো ফর্মুলা করে এটা আমি একবারে করবো, তাহলে এটা এটা a প্লাস b আর a মাইনাস b ফর্মুলা, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে 3 তিরিক্ষে 9 √3 স্কোয়ার 3, এই হলো লজিক। তাহলে 3 প্লাস √3 প্লাস 3 প্লাস √3, 9 থেকে 3 গেলে 6, 3 মাইনাস √3, 9 থেকে 3 গেলে 6, সরি। এবার তোমরা লসাগু টেনে নাও, 6 6 3 6 18 প্লাস 6 √3 প্লাস 3 প্লাস √3 প্লাস 3 মাইনাস √3। এবার ক্যালকুলেশন দেখো, কোনো কাটাকাটি গেলে করে নিতে হবে, এটা কাটাকাটি গেল, তাহলে 18 আর 6 24 প্লাস 6 √3, নিচে বসবে 6। এই ক্যালকুলেশন আমি উপরে করছি। তাহলে দেখো উপর থেকে 6 কমন যাচ্ছে, 6 যদি কমন যায় তাহলে এরপর হবে 4 প্লাস √3, আর নিচে আসবে আমাদের 6 6 কাটা, তাহলে 4 প্লাস √3 হবে কারেক্ট অ্যান্সার। একটি দেওয়ালের আয়তন এত ঘন সেমি, উচ্চতা প্রস্থের 6 গুণ এবং দৈর্ঘ্য তার উচ্চতার অর্ধেক, প্রাচীরের প্রস্থ কত? তাহলে উচ্চতা তার প্রস্থের 6 গুণ, আচ্ছা হাইট আর ব্রেথ, তাহলে উচ্চতা তার প্রস্থ যদি 1 হয় তাহলে হাইট হবে 6 ইউনিট, গেল 1 নম্বর। তারপরে গেল এবং দৈর্ঘ্য তার উচ্চতার অর্ধেক, আচ্ছা লেন্থ আর হাইট, দৈর্ঘ্য তার উচ্চতার অর্ধেক, তাহলে উচ্চতা যদি 1 হয় দৈর্ঘ্য কি হবে, তার উচ্চতার অর্ধেক, এগুলো লজিক। তাই দুটোকে যদি আমরা সিম্পল ফিগারে নিয়ে আসি তাহলে 1:2, তিনটাকে দেখো এর মধ্যে হাইটটা তো সেম, তাহলে হাইটটাকে কত দেওয়া রয়েছে 6 ইউনিট, এটাকে আমি সমান করতে হবে, 3 দিয়ে গুণ করে দাও, 3 × 3 3 × 2 = 6। এবার তিনটাকে কম্বিনেশন করো HBL, তাহলে হাইট হলো আমাদের 6, ব্রেথ হলো 1 আর লেন্থ কত 3, এই তো। তাহলে দেখো এখন কি বলছে, আয়তন দেওয়া রয়েছে, তাহলে এটাকে আমি 6x ধরতে পারি, এটাকে আমি x ধরতে পারি, এটাকে আমি 3x দিতে পারি, অনুপাত দিলে টোটালে কিছু দিয়ে গুণ করতে হয়, তাহলে টোটাল, তাহলে আয়তঘন দেওয়াল রয়েছে, তাহলে দেওয়ালটা কি আয়তঘনকার ফিগার হবে, তাহলে দেওয়ালের আয়তনের ফর্মুলা হবে ABC, মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এটা হলো দেওয়ালের আয়তনের ফর্মুলা। তাহলে দৈর্ঘ্য কত 3x, প্রস্থ হলো x আর হাইট হলো 6x, তাহলে 3 6 18x³, এটা হলো ভলিউম। এই যে ভলিউমের মান এখানে দেওয়া রয়েছে, তাহলে আমি বলতে পারি 18x³ এর ভ্যালু হবে আমাদের 23958। যদি আমরা কাটাকাটি করি 9 দিয়ে, 9 দোকানে 18, 9 দোকানে 18, 5 59, 6 নং 54, 5 55, 6 নং 54, 9 দোকানে 18, 2 দিয়ে কাটাকাটি করে দাও 1331, তাহলে x³ আর 1331 হলো 11 এর কিউব, তাহলে x এর মান আমরা এখান থেকে বের করতে পাবো 11। x এর মানই এখানে বের করতে, কি বলছে প্রাচীরের প্রস্থ কত, তাহলে প্রস্থ কত, এই যে x ইউনিট, এই যে x ইউনিট প্রস্থ, তাহলে x এর মানই তো বেরিয়ে গেল, তাহলে প্রস্থ হবে x = 11, অপশন সি। যদি বলতো দৈর্ঘ্য কত, তাহলে 6 11 66, যদি সরি হাইট কত 6 11 66 আর দৈর্ঘ্য বলে 3 6 18, ভুল বলছি, x এর মান 11, 6 11 66 ঠিক আছে, আর যদি লেন্থ বলতো তাহলে 3 11 33। একজন শিক্ষার্থী প্রদত্ত 10টি সংখ্যার গড় নির্ণয় করার সময় ভুল করে 46 এর জায়গায় 64 লিখেছে এবং তার গড় হয়েছে 50, লেখার পর কিন্তু গড়, তাহলে সঠিক গড় কত ছিল, তাহলে 64 থেকে 46 বিয়োগ করে নাও, 64 থেকে 46, সরি 14 থেকে 6 বিয়োগ করলে 8, 6 থেকে 5 বিয়োগ করলে 1, সংখ্যা কতগুলো ছিল 10টা, এই লেখার পরে তার গড় নিশ্চয়ই বৃদ্ধি পেয়েছিল,
তার মানে এই বৃদ্ধি পাওয়ার পরে এটা ইনিশিয়াল নিশ্চয়ই কম ছিল, এটাই আমাকে বের করতে হবে। ইনিশিয়ালটা নিশ্চয়ই কম ছিল, এত করার পর গড়টা হয়েছে এত, মানে বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 50 এভারেজ, ইনিশিয়াল নিশ্চয়ই কি ছিল, কম ছিল প্রকৃতটা, এটাই আমাকে বের করতে হবে, বিয়োগ করতে হবে, এভারেজটা বের করি। এর ডিফারেন্স হলো 18, তাহলে এভারেজে কত কমবে, টোটাল সংখ্যা কত ছিল 10, 1.8, তাহলে এর থেকে তাহলেই হবে। তাহলে 10-এর থেকে 8 গেলে 2, হাতে হলো 1, তার মানে 48.2 অপশন। স্রোতের অনুকূল এবং স্রোতের প্রতিকূল একটি নৌকার গতিবেগ যথাক্রমে এত এত, নৌকার স্থির জলে নৌকার বেগ, বোটের স্পিড বের করতে বলেছে, এবং অনুকূলের বেগ দেওয়া রয়েছে, ডাউন স্ট্রিমের বেগ, এবং প্রতিকূলের বেগ দেওয়া রয়েছে। তাহলে বোটের বের করার জন্য ফর্মুলা কি, ডাউন প্লাস আপ বাই 2, 16 প্লাস 10 ডিভাইডেড বাই 2, তাহলে 16 10 26, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে হবে 13 কিলোমিটার পার আওয়ার, অপশন বি। পরেরটা দেখো, এটাকে আমাকে সিম্পলিফিকেশন করতে হবে। তাহলে 1 মাইনাস সাইন এ কস এ, এটা আমাদের এরকমই থাক, এখানে আমি হাতাহাতি করছি না, সাইন এ কস এ গেল। এখানে কি দেখো, এ প্লাস বি, এ মাইনাস বির ফর্মুলা, তাহলে সাইন এ প্লাস কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, আশা করি বোঝা গেল। এখানে রয়েছে কস এ, সেকে মানে আমরা জানি 1 বাই কস এ, কোসেকে মানে জানি আমরা 1 বাই সাইন এ। পরেরটা দেখো, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, তাহলে ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা ইউজ করবো। এ প্লাস বি সাইন এ প্লাস কস এ, নিচে লিখছি গুণটা, এ স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ মাইনাস সাইন এ কস এ, আশা করি বোঝা গেল। এবার আমাদের এখানে সিম্পলিফিকেশন একটু করে নিতে হবে, যতটুকু কাটাকাটি যায় করে নাও, এটা কাটাকাটি যাচ্ছে গেল। তাহলে এখানে আমরা পাবো, পড়ে রইল কে উপরে 1 মাইনাস সাইন এ কস এ, আর এখানে সাইন এ মাইনাস কস এ গেল, আর এখানে কস এ, তাহলে সাইন এ মাইনাস কস এ হবে, সাইন এ মাইনাস কস এ, আর গেল এটা উপরে উঠে গেল সাইন এ মাইনাস কস এ, আর এটা উপরে উঠে গেলে 1 মাইনাস সাইন এ, আচ্ছা এখানে থাকবে, আর উপরে থাকবে সাইন এ কস, একবারে করলাম ক্যালকুলেশনটা কস। আবার দেখো সাইন স্কয়ার দিয়ে কস এর 1, 1 মাইনাস সাইন এ কস এ, এই অঙ্ক হয়ে গিয়েছে। এটা কাটা, এটা কাটা, কস এ কাটা, পড়ে থাকবে সাইন। এবিসি 2 দিন, বিসি এতদিন এবং সিডি এতদিনে করে, এবং তাহলে এবিসি একসাথে করতে মোট কত সময়, তাহলে এ বি সি 3টা করে দেওয়া রয়েছে, 2 ডে, বি সি ডি 3 ডে গেল, সি ডি এ 7 ডে, ডি এ বি 10 ডে। টোটাল ইউনিট কাজ আমাদের করতে হবে, তাহলে কত হয়, 3 7 21, 210, তাহলে এদের এফিসিয়েন্সিটা বের করে নাও। 2 দিয়ে দিলে 105, এই যে টোটাল ইউনিট কাজ সেটা, তাকে টাইম দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে দাও 70, 7 30, আর ডিএবি কত ছিল 10, 10 হলে 210কে 10 দিয়ে ভাগ করলে 21, তাহলে সবগুলোকে দেখো কতগুলি করে রয়েছে, এ একটা দুটো তিনটা, মানে সবগুলো 3টা করে রয়েছে, তাহলে 3 এ বি সি ডি, আশা করি বোঝা গেল। টোটাল 3 জন, আর এটা যোগ করে নাও, 70 আর 30 কত 100, 100 আর 105 205, 205, আর যদি 21 যোগ করি 226, যাই 3 জনের এফিসিয়েন্সি কত পেলাম 226, তাহলে 3 জন মানে 3 ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডির এফিসিয়েন্সি এত, আমার দরকার কি খালি 3টা তো এক্সট্রা, 3 জনের ওভার হয়ে গিয়েছে, তাহলে 3 দরকার, এর এফিসিয়েন্সি কত হবে 226/3। আমার দরকার কি টাইম বের করা, টাইম মানে টোটাল ইউনিট কাজ, 210 ডিভাইডেড বাই এই এফিসিয়েন্সি, তাহলে ভাগ করে নিশ্চয়ই 3 নিচে রয়েছে, উপরে চলে যাবে, আর নিচে 226, 630, অপশন সি।
দুটি কল T1 ও T2 এত ঘন্টার মধ্যে ট্যাঙ্ক পূর্ণ করে, এবং যদি একটি নির্গমন নল T3 খোলা হয় তাহলে তিনটি ট্যাঙ্ক একসাথে যখন কাজ হয় 6 ঘন্টায় পূর্ণ হয়, তাহলে সম্পূর্ণ ভরা ট্যাঙ্কটি খালি হতে T3 কত সময় লাগবে? তাহলে T1 T2 এরা 2 ঘন্টায় পূর্ণ করে প্লাস চিহ্ন, এ 3 ঘন্টায় করে। যদি একটি নির্গমন নল T3 খোলা হয় তাহলে আরেকটা নির্গমন T3 খোলা হলো, গেল, জানি না এর টাইম কত দেওয়া নেই, এটাই বের করতে হবে। আর তিনটে যখন একসঙ্গে কাজ করে T1 T2 T3 তখন টাইম লাগে 6 ঘন্টা। তাহলে এখান থেকে আগে টোটাল ইউনিট কাজ আমরা বের করি, যেটা হবে কি লেস দেন 6। তাহলে 2 দিয়ে দাও 3, 3 দোকানে 6, 6 অক্ষে 6। ক্লিয়ার? আর যেটা বেরাবে সেটা কি করবে? খালি করবে। সেটা কিন্তু মাথায় রাখবেন, এটা মাইনাসে আসবে। তাহলে 3 2 5, 3 2 কত? 5, আর এটা টোটাল কত? 1, তাহলে 1 মাইনাস 3 2 কত? 5, তাহলে কত হলো? -4 হলো টোটাল এফিসিয়েন্সি। আমার দরকার কি? টাইম বের করা। কার টাইম বের করতে হবে? T3 টাইম। আর এখানে যে এফিসিয়েন্সি বের করলাম, দেখো তিনটার থেকে T1 T2 আউট করে দিলাম, T1 প্লাস T2, তাহলে পড়ে থাকলো T3। T3 এর এফিসিয়েন্সি কিন্তু আমরা এখানে বের করেছি, আর T3 এর টাইম আমাকে বের করতে হবে। তাই T3 এর জন্য কত হবে? টোটাল ইউনিট কাজ 6 মাইনাস 4, তাহলে 3/2। মাইনাস হওয়ার অর্থ কি? আসলে সেটা খালি করলো। অপশন বি। মোহন 11.5 টাকা কেজি দরে 60 কেজি চালের সঙ্গে এত টাকা কেজি দরে 140 কেজি চাল মেশায় এবং 25% লাভের জন্য সে কোন হারে মিশ্রণটি বিক্রি করবে, মানে এসপি বের করা করতে বলেছে। আর এখানে টোটাল প্রত্যেকটা থেকে ওভারঅল মিক্সচার করে যে কস্ট পেয়ে সেটা আমি বের করবো। তাহলে 11.5 টাকা পার কেজি 60 কেজি চাল, তাহলে টোটাল দাম কত হবে? গুণ করতে হবে 11.5 ইন্টু 60, তাহলে 60 কেজি টোটাল দাম বের করে দিলাম। একই রকম ভাবে আবার 6.5 টাকা কেজি দরের সঙ্গে 140 কেজি চাল, তাহলে 1 কেজির দাম যদি 6.5 টাকা, 140 কেজির দাম কত হবে? গুণ করতে হবে 140 ইন্টু 6.5। এখন কি এভারেজ দাম বের করতে বলছে? এভারেজ হলে কত? টোটাল কেজি দিয়ে ভাগ করবো 60, আর এখানে কত? 140, 200 দিয়ে যোগ করে ভাগ, এই যে টোটাল এভারেজ বেরিয়ে গেল। এখন কি বলছে? এটা 25% লাভে বিক্রি করা হলো। 25% মানে 125/100। এই হলো অঙ্ক। কাটাকাটি যদি তোমরা করে দিতে পারো, 25 দিয়ে 5 25 125। আচ্ছা ঠিক আছে, দেখ পরে যদি কাটাকাটি যায় শূন্য আসে। এখানে দেখো, এইখানে দশমিকের জন্য আমরা কি পাবো? একটা শূন্য পাবো, তখন কি এই 6টা আউট হয়ে যাবে। আচ্ছা গুণ করে দেখাচ্ছি, এই শূন্য, এই শূন্য, এই শূন্য আউট। আশা করি বোঝা গেল। নিচে পড়ে থাকবে কত? 20। 5 6 30, 6 এবং 66, আর 3 66 আর 3 69। ঠিক আছে, 5 6 30, 6 এবং 66 আর 3 69। এবার একে 14 দিয়ে আমরা গুণ করবো, তাহলে 5 14 70, 5 14 70, আর 6 14 84, 84 আর 7 91। এই যে কাটাকাটি করি 25 দিয়ে, 5 25 125, 4 25 100, তাহলে 5/4 গেল। তাহলে একটু লক্ষ্য রাখো ভালো করে, তাহলে এটা যোগ করলে এটা, এটা আর এটা আউট। 9 কে কত? 10, 9 কে 10, 9 6 15, কে 16। তাহলে এখানে কত থাকবে? 2, এটা কত থাকবে? 5। তাহলে গেল 5/4, 25, 4 দোকানে 8, 8 আর দোকানে 16, 20। আচ্ছা এখানে আরেকটা শূন্য ছিল, যে কাটাকাটি যাবে, ভুল হয়ে গেছে, তাহলে এখানে একটা শূন্য এখানে অ্যাড করে দিলাম, তাহলে 5 দোকানে 10। মোহন 28 দিনে একটি কাজ শেষ করতে পারে এবং রোহন 56 দিনে একটি কাজ শেষ করতে পারে। যদি সোহন রোহনের থেকে 60% বেশি দক্ষ হয়, তাহলে মোহন ও সোহন কত দিনে 90% কাজ শেষ করবে? তাহলে টাইম ইন ওয়ার্ক, মোহন 28 দিনে একটি কাজ করে, থাক 56 দিনে একটি কাজ করে, তাহলে মোহনেরটা লিখে রাখি, মোহন হলো 28 দিন, রোহন কাজটা করে 56 দিন। গেল। তারপরে আবার দেখো আরেকটি রিলেশন দেওয়া রয়েছে সোহন আর রোহনের মধ্যে, সোহন আর রোহন, এদের এফিসিয়েন্সি রিলেশন দেওয়া আছে। কি বলেছে? সোহন রোহনের থেকে 60% বেশি, তাহলে রোহন যদি 100 হয় তাহলে সোহন কত হবে? রোহনের চেয়ে 60% বেশি এফিসিয়েন্সি, মানে 160। একে যদি কাটাকাটি করি 2 দিয়ে, 2 দিয়ে 8 দোকানে 16, 5। তাহলে এফিসিয়েন্সির উল্টা আমরা জানি টাইম, তাহলে টাইমের রেশিও সেটা দাঁড়ায় 5:8। আমরা রোহনের টাইম জানি, রোহনের টাইম 56, তাহলে কত গুণ? 7 গুণ। তাহলে এস ফর মানে কি বলেছে? সোহনের টাইম কত হবে? 7 দিয়ে গুণ করে দাও, 5 7 35। এই যে সোহনের টাইম পেয়ে গেলাম আমরা, সোহনের টাইম হলো 35 দিন লাগবে। আশা করি বোঝা গেল।
এখন কি বলছে, মোহন আর সোহন কাজ করবে, মোহন আর সোহন, এই যে ফার্স্ট আর লাস্ট, তখন 90% কাজ শেষ করতে কতদিন লাগবে? তাহলে মোহন আর সোহন দিয়ে অঙ্ক করো। মোহন আর সোহন, মোহনের 28, সোহনের 35, তাহলে লসাগু বলে হবে কত? 140। তাহলে 140কে যদি ভাগ করো 28 দিয়ে, তাহলে 28 তো 140, তাহলে 14, 10, 2, 5 হবে, 5, তাহলে এর এফিসিয়েন্সি হবে 5। গেল। পরের জন্য এফিসিয়েন্সি কত হবে? একই রকম, তাহলে 140কে 35 দিয়ে ভাগ করলে তাহলে কত দাঁড়ায়? 140, 35, 35 দোকানে 4 হবে, 4 5 20, 14, এই যে 4। এখন বলছে কি, সোহন রোহন কত দিনে 90% কাজ করবে? 140-এর 90% কাজ করবে, 140 টোটাল ইউনিট কাজ, তার 90% করবে, 90/100। এটা হলো টোটাল ইউনিট কাজ। আমাদের দরকার কি? টাইম বের করা। টাইম মানে কি? টোটাল ইউনিট কাজ টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করবো। টোটাল এফিসিয়েন্সি কত? 5 4 9, 9 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 14 দিন। অপশন বি। নেক্সট অঙ্ক, মিনার থেকে 10√3 মিটার দূরত্ব দাঁড়িয়ে থাকা মানুষের পায়ের অবনতি কোণ প্রাথমিকভাবে 30 ডিগ্রি। মিনারের থেকে কিছু দূরে হাঁটার পর মিনারের শীর্ষ থেকে মানুষের মাথা ও পায়ের অবনতি কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 60 ডিগ্রিতে। লোকটির উচ্চতা কত? তা আমাকে বের করতে বলছে। এই জন্য ছবি আঁকাটা জরুরি। তাহলে দেখো, এটা আমি মিনার ধরলাম, এই এখন বলছে 10√3 মিটার লোকটি দাঁড়িয়ে রয়েছে, এই যে 10√3 মিটার দূরে। এখন এখান থেকে অবনতি কোণে দেখেছে কত কোণে? 30 ডিগ্রি করে। এই যে প্রাথমিকভাবে 30 ডিগ্রি করে মিনারের কেটে, তাহলে 30 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণের মানও 30 ডিগ্রি হবে। কেন? তারপরে কি বলছে, মিনারের দিকে কিছু দূর হাঁটার পর, কিছু দূর তিনি এগিয়ে আসছে যে ব্যক্তি, আসার পর মিনারের শীর্ষ থেকে মানুষের মাথা ও পায়ের অবনতি কোণ যথাক্রমে 45 ও 60 ডিগ্রি। তাহলে মাথার অবনতি কোণ, তাহলে এখান থেকে এখানে মাথা পর্যন্ত আসবে, তাহলে ওই কোণটা গোটা কোণের মান 45 ডিগ্রি। তাহলে অবনতি যদি হয়, তার মানে একান্তর কোণ, তাই এটাও 45 ডিগ্রি হবে। একই রকম ভাবে আর নিচের কোণটার মানও হলো 60 ডিগ্রি, এই কোণটার মানও হলো 60 ডিগ্রি। মাথা আর পা, মাথারটা 45 ডিগ্রি আর পায়েরটা হলো 60 ডিগ্রি। এখান থেকে বের করতে হচ্ছে লোকটার হাইটটা কত। এই হলো অঙ্ক। এ বি সি, আশা করি বোঝা গেল। তাহলে এখান থেকে দেখো, বিসি ইকুয়াল টু 10√3, আমি গোটাটার লেন্থটা বের করে নিই। মিনারের লেন্থ কত, টোটাল হাইট, এটাই আগে বের করা দরকার। তাহলে এটা করতে গোটা ত্রিভুজটা নিতে হবে, ত্রিভুজ এ বি সি। তাহলে লম্ব বাই ভূমি এসি বাই 10√3, তাহলে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি নিতে হবে এখানে, যেহেতু এই কোণের মান 30 ডিগ্রি, তাই tan 30 ডিগ্রি। আর tan 30 ডিগ্রির মান হলো 1/√3, আর √3 ক্যান্সেল, তাহলে এসির মান আমরা পেলাম 10। এসির মান আমাদের 10 পাওয়া হয়ে গেল। তাহলে এসি যদি 10 পাই, একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে এটা আমাদের মনে করো ডি পয়েন্ট। তাহলে গোটা তো মান জানি 10√3, তাহলে এসি যদি 10 হয়, এসি তাহলে এই নিচের লেন্থটা আমরা বের করতে পারবো 60 ডিগ্রি দিয়ে। এবার দেখো, এই নিচের মান ডিসির মানটা বের করবো, ডিসির দৈর্ঘ্যটা, এটাই দরকার আমাদের। তাই নিচে লম্ব কত 10, আর ডিসির দৈর্ঘ্য বের করতে গেলে tan 60 ডিগ্রি নিতে হবে, আর লম্ব বাই ভূমি ইকুয়াল টু tan 60 ডিগ্রি। আর tan 60 ডিগ্রির মান হলো √3/√3, তাহলে এক্স এর মান আমরা পাবো 10/√3, তাহলে সিডির মান আমরা পেলাম 10/√3। এবার তোমরা লক্ষ্য করো, উপরে আমি নাম দিলাম mn, তাহলে সিডি ইকুয়াল টু mn, তাহলে সিডির মান ইকুয়াল টু mn, তাহলে আমি mn এর জায়গায় বসাতে পারি হলো 10/√3। আবার দেখো, এখানে কোণ রয়েছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি কোণ হওয়ার মান নাকি, তার মানে দুপাশে সমান সমান তৈরি হবে। এই পাশে যা হবে লম্ব আর ভূমি সেম, যখন 45 ডিগ্রি কোণ হয়, 45 ডিগ্রি যখন কোণ হবে, তখন লম্ব আর ভূমি সেম হবে। তার মানে এখানে যদি 10/√3 mn এর মান 10√3 হয়, তাহলে n এর মানও আমাদের 10√3 হবে, 10/√3 হবে। ক্লিয়ার? এখন বলছি আমাদের কিসের মান বের করতে হবে? সিএন এর মান। তাহলে সিএনটা হলো লোকটার হাইট, সিএন কত হবে? তাহলে টোটাল লেন্থ 10, 10 এর থেকে মাইনাস 10/√3 বিয়োগ করতে হবে। এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার। তাহলে কত হবে? 10 তো কমন যাবে, √3 মাইনাস 1/√3, তার মানে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। আজ বরুণের জন্মদিন, আজ থেকে 1 বছর পরে তার বয়স 12 বছর আগের তুলনায় দ্বিগুণ হবে। তবে আজ বরুণের বয়স কত? আজ বরুণের বয়স 1 বছর ধরলাম। তারপরে কি বলছে? আজ থেকে 1 বছর পরে, আজ থেকে 1 বছর পরে তার বয়স 12 বছর আগের বয়সের, 12 বছর আগের বয়সের দ্বিগুণ হবে। এই হলো লজিক। তাহলে প্রশ্ন অনুসারে সমান সমান। তাহলে x প্লাস 1 ইকুয়াল টু 2x মাইনাস 24, এটাই পাশে আসলে মাইনাস x ইকুয়াল টু মাইনাস 25,
তাহলে এক্স এর মান আমরা পেলাম 25। এটাই হলো বরুণের বয়স। তাহলে বরুণের বয়স কত ছিল? 25। অপশন সি। একটি স্কুল প্রতিযোগিতায় রাহুল প্রশান্ত শতকে অংশগ্রহণ করেছে এবং দৌড় হবে এটা। দৌড়ের 40 বৃত্তাকার। রাহুল 24 সেকেন্ডে, প্রশান্ত 30 সেকেন্ড, 30 সেকেন্ডে একটি একক আবর্তন করে। তার যদি ট্র্যাকে ছুটতে দেয় কতক্ষণ পর আবার তারা ট্র্যাকে প্রারম্ভিক বিন্দুতে মিলবে। এই টাইপের যখন অঙ্ক দিবে, ছুটছে আবার প্রারম্ভিক বিন্দুতে মিলবে, তখন তোমাকে মনে হতো এদের এলসিএম করতে হবে। এলসিএমই হবে এই অঙ্কের সঠিক উত্তর, মানে লসাগু করতে হবে। 24, 36 আর 30 এর লসাগু। তাহলে দেখো কত দিয়ে যাচ্ছে, 3 দিয়ে দেই, 3 8 24, 3 12 36, 3 10 30, 2 দিয়ে দিতে পারো, 4 দোকানে 8, 6 দোকানে আরো, 5 দোকানে 10, আবার 2 দিয়ে দাও, 2 দোকানে 4, 3 দোকানে 6, 5। এবার তোমরা গুণ করো, 3 দোকানে 6, 6 দোকানে 12, 5 12 60 ইন্টু 6, তাহলে হবে 360 সেকেন্ড। অপশন বি। একজন ব্যবসায়ী 125 টাকা পার কেজি দরে 40 কেজি এবং 150 টাকা পার কেজি দরে 60 কেজি চাল কেনে। সে পুরো স্টক 20% লাভে বিক্রি করে। প্রতি কেজির বিক্রয় মূল্য কত? তার মানে 40 কেজি কিনেছিল, 1 কেজির দাম ছিল 125 টাকা, 40 কেজির দাম কত হবে? 40 ইন্টু 125। এবং 150 টাকা পার কেজি 60 কেজির দাম, তাহলে গুণ করো 150 ইন্টু 60। 1 কেজির দাম 150 টাকা, 60 কেজির দাম কত? 60 ইন্টু 150। এবার টোটালটা লিখবো, আলটিমেটলি প্রতি কেজির দাম কত হবে? তাহলে টোটাল কেজি কিনেছিলাম কত? 40 আর 60, যোগ করে ভাগ। এই হলো লজিক। এখন এই জিনিসটা কত টাকায় বিক্রি করা হলো? 20% লাভ। 20% মানে 120/100। তাহলে এটা সিপি থেকে এসপি তে কনভার্ট হয়ে গেল। এখন তোমাকে কাটাকাটি করতে হবে। তাহলে এই শূন্য আমরা কাটতে পারি। এই শূন্য, এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলাম। 4 5 20 শূন্য, 4 বরং 48 আর 2 50। একই রকম ভাবে 6 15 90, পাশে একটা শূন্য গেল। আর এখানে তাহলে নিচে তো 1 বসবে, ইন্টু 12/100। 900 আর 500 যোগ করলে হয় আমাদের 1400, আর ইন্টু 12/100। 100 100 কাটাকুটি, তাহলে 4 বরং 48 8, 4 বরং 48 8 হাত হলো 4, 12 কে 12 4 16, তাহলে 168 হবে আমাদের সঠিক উত্তর। অপশন সি। আজকের ক্লাসে এই 25খানা অঙ্ক ছিল। 25খানা অঙ্ক আমরা করিয়ে দিলাম। এই অঙ্কগুলি আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তবে যে অঙ্কে তোমাদের ডাউট, তবে সবাই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।